মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত বাড়ছে, আমেরিকার অস্ত্র আর তেলের দোকানে তত লম্বা হচ্ছে ক্রেতার লাইন। আর ট্রাম্প এমনভাবে কথা বলছেন যেন পারস্য উপসাগর এখন কোনো আন্তর্জাতিক জলপথ নয়, বরং জলদস্যুদের খাজনার ঘাট। মানুষের ইতিহাসে যুদ্ধকে অনেকেই আদর্শের সংঘর্ষ বলেছেন। কেউ বলেছেন সভ্যতার পরীক্ষা, কেউ বা বলেছেন সাম্রাজ্যবাদের নেশা। কিন্তু ব্যবসায়ীরা যুদ্ধকে অন্য চোখে দেখে। তাদের কাছে যুদ্ধ মানে বাজার, যেখানে একজন মরবে আর একজন বেচবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই পুরনো ব্যবসার খাতাটাই আবার নতুন করে খুলেছে আমেরিকা। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির নাম করে যে ভঙ্গুর শান্তি এখন ঝুলছে, তা অনেকটা গ্রামের মাতব্বরের সালিশের মতো। সবাই জানে ঝগড়া থামেনি, শুধু লাঠি আপাতত মাটিতে রাখা হয়েছে। আর এই বিরতির মধ্যেই আমেরিকা এমন তাড়াহুড়ো করে অস্ত্র বিক্রি শুরু করেছে যেন ঈদের আগে নিউ মার্কেটের দোকানদার। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্র প্রায় $9 বিলিয়ন অস্ত্র জরুরি ভিত্তিতে বিক্রির অনুমোদন দিয়েছে। ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সবাই এখন আমেরিকার অস্ত্রের ক্রেতা। আর এই পুরো আয়োজনের পরিচালক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কংগ্রেসের দীর্ঘ পর্যালোচনার নিয়মকে পাশ কাটিয়ে তিনি বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন। অর্থাৎ যুদ্ধের বাজারে সময় নষ্ট করা যাবে না। বাইরে ক্রেতা যখন দরজায় দাঁড়িয়ে, তখন হিসাব পরে হবে। যুদ্ধের ভয়টাই এখানে সবচেয়ে বড় বিজ্ঞাপন। ফেব্রুয়ারির 28 তারিখে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ফলে সবার মাথায় এখন একটাই প্রশ্ন, আমার আকাশ কে বাঁচাবে? আর সেই উত্তর হাতে নিয়ে হাজির আমেরিকা। ইসরায়েলকে দেয়া হচ্ছে প্রায় $992.4 মিলিয়ন 10,000 অ্যাডভান্সড প্রিসিশন কল ওয়েপন সিস্টেম 2। নাম শুনলেই বোঝা যায় এটা কোনো সাধারণ বোমা নয়, যেন আধুনিক যুগের শিকারী বাজ পাখি। এই অস্ত্র বানায় বিই সিস্টেমস। কাতারও একই সংখ্যক অস্ত্র পাচ্ছে। তার সঙ্গে পাচ্ছে $4.01 বিলিয়ন 200টি প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি 2 এবং 300টি প্যাট্রিয়ট 3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। সংযুক্ত আরব আমিরাতের জন্য আবার $147.6 মিলিয়ন অস্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। কুয়েতও পিছিয়ে নেই, তাদের জন্য $2.5 বিলিয়ন ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম আছে। নাম শুনে মনে হয় যেন হলিউডের কোনো সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু এই সিনেমার টিকিটের দাম দেয় সাধারণ মানুষ। তেলের দামে, দ্রব্যমূল্যে, যুদ্ধের আতঙ্কে। এই চুক্তির পেছনে আছে নর্থরোপ গ্রাম্যান, আরটিএক্স, লকহিড মার্টিনের মতো জায়ান্ট কোম্পানি। অর্থাৎ যুদ্ধ শুধু রাষ্ট্র চালায় না, কর্পোরেটও চালায়। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার পাশে দাঁড়িয়ে কোনো না কোনো অস্ত্র কোম্পানি সব সময় লাভের খাতা খুলে বসেছিল। মার্কো রুবিও বলছেন, মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিতে দ্রুত অস্ত্র সরবরাহ করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। অন্যদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন পুরো পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরল গ্যাস পরিবাহিত হয়। অর্থাৎ এখানে যদি কেউ হাঁচি দেয়, টোকিওতে পেট্রোলের দাম বাড়ে। এই জায়গাটাতেই এখন যুদ্ধের নতুন কেন্দ্র বানানো হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুদ্ধ শুধু আকাশে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ হচ্ছে সমুদ্রেও। আর এই সমুদ্র যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেছেন যা শুনে মনে হয় তিনি প্রেসিডেন্ট কম, বরং কোনো জলদস্যু সিনেমার চরিত্র বেশি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করতে গিয়ে মার্কিন নৌবাহিনী এখন অনেকটা জলদস্যুদের মতো কাজ করছে। সম্প্রতি একটি ইরানি জাহাজ জব্দ করার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা জাহাজটি দখল করেছি, এর মালপত্র এবং তেলও আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। এটি বেশ লাভজনক ব্যবসা। এমন স্বীকারোক্তি সাধারণত সিনেমার ভিলেনরা দেয়, কিন্তু এখানে সেটা বলছেন একজন মার্কিন প্রেসিডেন্ট। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের নেতা যদি নিজেই বলেন
আমরা জলদস্যুর মতো কাজ করছি, তাহলে আন্তর্জাতিক আইনের অধ্যাপকরা নিশ্চয়ই এখন মাথায় বরফ দিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কার্যক্রম নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। কিন্তু ট্রাম্পের ভাষা শুনলে মনে হয় তিনি বিতর্ক নয়, বরং ব্যবসার হিসাবটাই বেশি বুঝছেন। তিনি আবার B-2 বোমারু বিমান ব্যবহারের যৌক্তিকতাও ব্যাখ্যা করেছেন। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এই অভিযান জরুরি ছিল, নইলে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ধ্বংস করে ফেলত। কথাটা এমনভাবে বলা হচ্ছে যেন আমেরিকা পৃথিবীর একমাত্র নৈতিক অভিভাবক। তবে ট্রাম্পের অভিযোগ, ইরানের নেতৃত্বে এখন 3 থেকে 4টি আলাদা গোষ্ঠী আছে যারা সবাই চুক্তি করতে চায়, কিন্তু নিজেদের মধ্যেই একমত হতে পারছে না। অর্থাৎ তেহরানের রাজনীতি এখন এমন এক সংসার যেখানে সবাই বিয়ে করতে রাজি, কিন্তু কনের নাম নিয়ে ঝগড়া চলছে। এদিকে পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ 3য় সপ্তাহে ঢুকে গেছে। হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরান পাল্টা কৌশল হিসেবে বিদেশি জাহাজের চলাচল সীমিত করেছে, নিজেদের জাহাজ চলতে দিচ্ছে, বাকিদের জন্য রাস্তা প্রায় বন্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পরিস্থিতিকে অসহনীয় বলেছেন, কারণ বন্দরগুলোর উপর চাপ বাড়ছে। অথচ এর মধ্যেই ইরান আগে প্রস্তাব দিয়েছিল হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল বসানো হোক, অনেকটা গ্রামের ফেরিঘাটে ইজারা বসানোর মতো। কিন্তু ওয়াশিংটন সেটা মানেনি, কারণ টোল দিলে লাভ যাবে ইরানের ঘরে, আর অবরোধ দিলে লাভ যাবে আমেরিকার দিকে। এই পুরো যুদ্ধের আরেকটা মজার দিক হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আতঙ্কে কাঁপছে, সেখানে আমেরিকার তেল ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়, যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় আমদানিকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ আমেরিকা এখন নেট রপ্তানিকারক হওয়ার খুব কাছাকাছি। এশিয়া এবং ইউরোপের ক্রেতারা বিকল্প উৎস খুঁজতে গিয়ে এখন আমেরিকার দিকে ঝুঁকছে। ফলে দেশটির তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিট আমদানি কমে দৈনিক মাত্র 66,000 ব্যারেলে নেমে এসেছে, আর একই সময়ে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে দৈনিক 52 লাখ ব্যারেলে। সবচেয়ে মজার তথ্য হলো, সর্বশেষ 1943 সালে যুক্তরাষ্ট্র নিট তেল রপ্তানিকারক ছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবস্থার সঙ্গে আজকের যুদ্ধ পরিস্থিতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে। রিস্টার্ড এনার্জির ভাইস প্রেসিডেন্ট ইয়ানিভ শাহ বলেছেন, ইউরোপ ও এশিয়ার ক্রেতারা এখন তেলের জন্য আরও দূরে যাচ্ছে। পরিবহন খরচ বাড়লেও উপায় নেই। গ্রিস এই প্রথম যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল কিনেছে। তুরস্কও অন্তত 1 বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন তেল আমদানি করছে। কেপলারের তথ্য বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট তেল রপ্তানির প্রায় 47% গেছে ইউরোপে, প্রায় 37% গেছে এশিয়ায়। প্রধান ক্রেতাদের মধ্যে আছে নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। অর্থাৎ যুদ্ধটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু ক্যাশমেমো কাটছে টেক্সাসে। মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামের ব্যবধান ব্যারেল প্রতি $20.69 পর্যন্ত উঠে গেছে। ফলে ইউরোপ ও এশিয়ার শোধনাগারগুলোর কাছে মার্কিন তেল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সোমবার ইউরোপে দ্রুত সরবরাহযোগ্য অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $150 পৌঁছেছে। আফ্রিকার তেলের দামও নতুন রেকর্ড ছুঁয়েছে। অর্থাৎ পৃথিবী যখন আতঙ্কে জ্বালানি কিনছে, তখন আমেরিকার তেলের কূপগুলো যেন ডলার উগরে দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র রপ্তানি ক্ষমতার সীমার কাছাকাছি পৌঁছে গেছে। পাইপলাইন, জাহাজ লজিস্টিক্স সবকিছুর সীমা আছে। কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ বলেছেন, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি দৈনিক 52 লাখ ব্যারেলে পৌঁছাতে পারে, যা প্রায় সর্বোচ্চ সক্ষমতা। দুবাই ভিত্তিক ব্যবসায়ী বেকজোদ জুকরিতদিনভ বলেছেন, এখন প্রতিটি অতিরিক্ত ব্যারেল রপ্তানির খরচ আগের চেয়ে বেশি পড়বে, বিশেষ করে পরিবহন ও লজিস্টিক্স খাতে। কিন্তু ততক্ষণে ব্যবসা হয়ে গেছে। যুদ্ধের সবচেয়ে পুরনো নিয়ম হলো, যে বাঁচে সে ইতিহাস লেখে, আর যে লাভ করে সে বাজার লেখে। আজকের পৃথিবীতে যুদ্ধ আর শুধু বোমা ফেলার নাম নয়, যুদ্ধ এখন একসঙ্গে 3টি জিনিস: অস্ত্রের প্রদর্শনী, তেলের বাজার আর ভূরাজনৈতিক ব্যবসা।
মধ্যপ্রাচ্যে যখন মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে, তখন ওয়াশিংটনের বোর্ডরুমে কেউ না কেউ হিসাব করছে আর কত ক্ষেপণাস্ত্র বিক্রি হবে, আর কত ব্যারেল তেল রপ্তানি হবে।